ইদানিংকালে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, নিউজ পেপার এই সব কিছুতেই একটি বিষয় নিয়ে জোর চর্চা এবং খুবই বিতর্ক চলছে যে সরকারের সিদ্ধান্তে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে নাকি আগামী দিনে আরাবল্লী পর্বত ধ্বংস হয়ে যাবে। আর এই জন্যই সারা দেশ জুড়ে, বিশেষ করে রাজস্থান, হরিয়ানা, দিল্লি এই রাজ্যগুলোতে সেভ আরাবল্লী বা আরাবল্লী বাঁচাও আন্দোলন শুরু হয়েছে। তাই আরাবল্লী পর্বত বাঁচাও আন্দোলনের ব্যাকগ্রাউন্ড কি, সুপ্রিম কোর্টের কোন নির্দেশের ফলে আরাবল্লী পর্বত ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে এবং সত্যি সত্যি আরাবল্লী পর্বত ধ্বংস হলে তার কি কি প্রভাব আমাদের উপর পড়বে, ডিটেলসে জানব। তবে ক্লাস শুরুর আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আজকের থেকে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরু হয়েছে। এই হচ্ছে ব্যাচের নিয়মাবলী আর এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কেউ জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর 25শে ডিসেম্বর 2025 থেকে জলপাইগুড়িতে অফলাইন ডেমনস্ট্রেশন এবং মক ইন্টারভিউয়ের জন্য অফলাইনে ব্যাচ শুরু হচ্ছে। যদি ওই ব্যাচেও কেউ জয়েন করতে চাও বা জলপাইগুড়িতে এসে কোচিং নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো, প্রথমেই আমরা জেনে নিই চলো যে সুপ্রিম কোর্টের কোন নির্দেশের ফলে আরাবল্লী পর্বত ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে। ঠিক আছে, দেখো, আমরা ভূগোলের ছাত্র হিসাবে সকলেই জানি যে আরাবল্লী পর্বত গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি এনসিআরের মধ্যে বিস্তৃত। মোটামুটি কোন দিক থেকে কোন দিকে তোমরা মানচিত্রে লক্ষ্য করো, মোটামুটি দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে বিস্তৃত। এই আরাবল্লী পর্বতের দৈর্ঘ্য প্রায় 800 কিলোমিটার, তাই তো? আর এই 800 কিলোমিটারের মধ্যে 80% রাজস্থান রাজ্যে অবস্থান করছে, এগুলো আমরা জানি, তাই তো? আর এই আরাবল্লী পর্বতের গড় উচ্চতা প্রায় 400 থেকে 600 মিটার এবং এর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আবুর কি গুরু শিখর, যার উচ্চতা কত? এই গুরু শিখরের উচ্চতা 1722 মিটার। আবার দেখো, আমরা জানি যে আরাবল্লী হচ্ছে পৃথিবীর প্রাচীনতম পর্বতগুলির মধ্যে অন্যতম। তো আরাবল্লী হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বত। তো উৎপত্তিগতভাবে আমরা জানি আরাবল্লী কি ভঙ্গিল পর্বত, তাই তো? কিন্তু বর্তমানে এই আরাবল্লী কি ক্ষয়জাত পর্বত রূপে অবস্থান করছে, অর্থাৎ এই ক্ষয়কাজের মাধ্যমে আরাবল্লী পর্বতের উচ্চতা ক্রমশ হ্রাস পাচ্ছে। 1975 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই কয়েক বছরের মধ্যে আরাবল্লী পর্বতের 8%, প্রায় 8% আরাবল্লী পর্বত নিশ্চিহ্ন হয়ে গেছে, মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর আরাবল্লী পর্বত শুধুমাত্র যে ক্ষয়কাজের মাধ্যমে বা ক্ষয়ের মাধ্যমে নিশ্চিহ্ন হচ্ছে, ধ্বংস হচ্ছে তা কিন্তু নয়। আমাদের রাজ্যে আমরা যেমন অবৈধ বালি খাদানের কথা শুনি, যে বালি মাফিয়ারা নদীর পার, নদী গর্ভ থেকে অবৈধভাবে বালি খাদান তৈরি করে বালি তুলে নিয়ে আসছে, ঠিক তেমনি খনি মাফিয়া আরাবল্লী পর্বতের খনি মাফিয়ারা আরাবল্লী পর্বত কেটে আরাবল্লী পর্বত থেকে পাথর, মার্বেল, বালি, বজরি সহ অন্যান্য খনিজ সম্পদ সংগ্রহ করে নিয়ে আসছে। তো এই অবৈধ খনি মাফিয়াদের এই পাহাড় কেটে পাথর, বালি বা মার্বেল সংগ্রহের জন্য খুব দ্রুত আরাবল্লী পর্বত ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড় পর্বত যে কোনো ভূমিরূপকেই কি সংরক্ষণ করা প্রয়োজন। যদি পাহাড় পর্বত বা যে কোনো ভূমিরূপ ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। আর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে জানোই কি, মানুষ বহুবিধ সমস্যার মুখোমুখি হবে, তাই তো? এই উদ্দেশ্যে এই জন্য এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া আরাবল্লী পর্বতকে সংরক্ষণ করার জন্য 2010 সালে আরাবল্লী পর্বতে একটা সার্ভে করায়।
ওকে, সার্ভে করে কি উদ্দেশ্য হচ্ছে যে আরাবল্লী বিশাল এলাকা, এবার আরাবল্লী ক্ষয় হয়ে বেশ কিছু এলাকা, আরাবল্লী পর্বতের বেশ কিছু এলাকা ক্ষয় হয়ে প্রায় সমতল হয়ে গেছে। তো এবার এই আরাবল্লী পর্বতের কোন এলাকাটাকে পর্বতের অংশ হিসাবে সংরক্ষণ করা হবে আর কোন এলাকাটা পর্বতের বাইরে রাখা হবে, কারণ বহু এলাকা প্রায় সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে। এই জন্য 2010 সালে কি বলছি, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া একটা সার্ভে করায়। এবার সার্ভে করার পর তারা যে সার্ভে রিপোর্ট প্রকাশ করে তাতে বলা হয় যে আরাবল্লী পর্বতের যেসব অংশের ভূমির ঢাল 3 ডিগ্রি বা তার বেশি, যেসব অংশের ভূমির ঢাল 3 ডিগ্রি বা তার বেশি, এবং যেসব অংশের উচ্চতা, আরাবল্লী পর্বতের যেসব অংশের উচ্চতা স্থানীয় ভূপৃষ্ঠ থেকে 20 মিটারের বেশি, সেই অংশকে আরাবল্লী পর্বতের অংশ হিসেবে সংরক্ষণ করা হবে। আবার এই এফএসআই বা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া 2024 সালে এই যে প্যারামিটার, এই প্যারামিটারের কিছুটা পরিবর্তন করে। 2024 সালে এফএসআই বলে যে ভূমির ঢাল যদি 3 ডিগ্রির পরিবর্তে 4.57 ডিগ্রি হয়, মানে আরাবল্লী পর্বতের এলাকার যেসব অংশের ভূমির ঢাল 4.57 ডিগ্রি এবং উচ্চতা স্থানীয় ভূপৃষ্ঠ থেকে 30 মিটারের বেশি, সেই অংশগুলোকেই আরাবল্লী পর্বতের অংশ হিসাবে সংরক্ষণ করা হবে। আবার দেখো, এই 2025 সালের 12ই আগস্ট আরাবল্লী পর্বতের এই যে বিশাল এলাকা, সেই বিশাল এলাকার কোন অংশকে বা কোন অংশকে আরাবল্লী পর্বত হিসাবে সংরক্ষণ করতে হবে তা নির্ধারণ করার জন্য ভারতের সুপ্রিম কোর্ট এই সেন্ট্রাল এম্পাওয়ার্ড কমিটি বা সিইসি গঠন করার নির্দেশ দেয়। এই কমিটি এই আরাবল্লী পর্বত হিসাবে কোন অংশকে সংরক্ষণ করতে হবে তা নির্ধারণ করার জন্য একটি সংজ্ঞা প্রদান করে, একটি ডেফিনেশন দেয়। ঠিক আছে, সেই সংজ্ঞায় বলা হয় যে ভারতের এই 4টি রাজ্য অর্থাৎ গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি এনসিআর, এই 4টি রাজ্যের যেসব এলাকার উচ্চতা স্থানীয় ভূপৃষ্ঠ থেকে যেসব অংশের উচ্চতা 100 মিটারের বেশি, সেই অংশগুলোকেই এই আরাবল্লী পর্বত হিসাবে সংরক্ষণ করতে হবে বা আরাবল্লী পর্বত হিসাবে ধরা হবে। ওকে, তো এই যে সংজ্ঞা নির্ধারণ করে এই সেন্ট্রাল এম্পাওয়ার্ড কমিটি, এই সংজ্ঞা 20 নভেম্বর 2025, মানে 2025 সালের 20 নভেম্বর সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ এই সংজ্ঞাকে মেনে নেওয়ার নির্দেশ দেন। আর এখান থেকেই বিতর্কের শুরু, কারণ যেখানে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া বা এফএসআই বলেছিল কি যে 30 মিটারের উঁচু অংশকেই, 30 মিটারের বেশি উঁচু অংশকেই আরাবল্লী পর্বতের অংশ হিসাবে সংরক্ষণ করতে হবে, কিন্তু এই সেন্ট্রাল এম্পাওয়ার্ড কমিটি কি বলেছে যে 100 মিটারের বেশি উঁচু হলেই, 100 মিটার বা তার বেশি উঁচু অংশকে আরাবল্লী পর্বতের অংশ হিসাবে সংরক্ষণ করা হবে। এখানে একটা বিষয় দেখো, যে আমরা সাধারণত এই যে ভূমিরূপের উচ্চতা পরিমাপ করা হয়, ভূমিরূপের উচ্চতা যে আমরা জানি সেটা কি সি লেভেল থেকে, তাই তো, সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমিরূপের উচ্চতা ধরা হয়। এখানে কিন্তু এই যে 100 মিটার বলা হয়েছে সেটা কিন্তু সি লেভেল থেকে নয়, সেটা বলছে স্থানীয় ভূপৃষ্ঠ থেকে। যদি সি লেভেল থেকে 100 মিটার বলা হতো তাহলে কিন্তু আরাবল্লী পর্বতের প্রায় সব অংশই, আরাবল্লী পর্বতের বর্তমানের সব অংশই প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে বা সি লেভেল থেকে 100 মিটারের বেশি উঁচু, ফলে পুরো অংশটাই আরাবল্লী পর্বতের অংশ হিসাবে সংরক্ষণ করা যেত। আবার দেখো, এই বিতর্ক তৈরি হওয়ার পেছনে আরেকটি বড় কারণ হচ্ছে, দেখো এই 2010 সালে এফএসআই বা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া যে আরাবল্লী পর্বত সার্ভে করে যে রিপোর্ট প্রকাশ করে, সেই রিপোর্টে বলা হয় ভারতের 4টি রাজ্য যেমন গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি এনসিআর, এই 4টি রাজ্যে আরাবল্লী রেঞ্জের মধ্যে মোট পাহাড়ের সংখ্যা হচ্ছে 12,081টি। সার্ভে রিপোর্টে প্রকাশিত হয় মোট পাহাড়ের সংখ্যা 12,081টি। এর মধ্যে এই 12,081টি পাহাড়ের মধ্যে মাত্র
100 মিটারের বেশি উঁচু পাহাড় আছে, 100 মিটারের বেশি উঁচু পাহাড় আছে মাত্র 1048টি। অর্থাৎ সমগ্র আরাবল্লী রেঞ্জে শতাংশের হিসাবে যা দাঁড়ায় 8.7%। তাহলে সমগ্র আরাবল্লী রেঞ্জের মাত্র 8.7% এলাকার উচ্চতা 100 মিটারের বেশি, আর বাকি এই 91.3% এলাকার উচ্চতা 100 মিটারের কম। ফলে যদি সরকার এই সংজ্ঞা ধরে নিয়ে বা এই সংজ্ঞা যদি মেনে নেয়, সংজ্ঞা মেনে নিয়ে যদি আরাবল্লী পর্বতে খনি খনন করার পারমিশন দেয়, পারমিশন দেবে কিনা সেটা বিচার্য বিষয়, কিন্তু যদি পারমিশন দেয় তাহলে কি হবে? তাহলে বর্তমানের আরাবল্লী পর্বতের মাত্র কত 8.7% এলাকা আরাবল্লী পর্বতের অংশ হিসাবে সংরক্ষিত হবে, আর বাকি 91.3% এলাকা কি ধীরে ধীরে ধ্বংস বা নিশ্চিহ্ন হয়ে যাবে। আর এই জন্যই সেভ আরাবল্লী বা আরাবল্লী বাঁচাও আন্দোলন শুরু হয়েছে। এবার আমরা দেখে নেই চলো যে এই আরাবল্লী পর্বত সংরক্ষণ করা প্রয়োজন কেন, অথবা আরাবল্লী পর্বত ধ্বংস হয়ে গেলে বা নিশ্চিহ্ন হয়ে গেলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব। ওকে, দেখো তোমরা এই ম্যাপে দেখো, এই হচ্ছে রাজস্থান রাজ্য, এই গুজরাট, ওকে, এই হচ্ছে হরিয়ানা, এই দিল্লি এনসিআর, আর এই মনে করো এই হচ্ছে আরাবল্লী পর্বত। তো আরাবল্লী পর্বত দেখো এই রাজস্থান রাজ্যকে মোটামুটি দুটো ভাগে ভাগ করেছে। এটা রাজস্থানের পূর্ব অংশ, এটা রাজস্থানের পশ্চিম অংশ, মানে রাজস্থান রাজ্যকে আরাবল্লী পর্বত পূর্ব এবং পশ্চিম দুটো পার্টে ভাগ করেছে। তো এই পূর্ব অংশটা কি? পূর্ব অংশটা কিন্তু শস্য শ্যামল এবং উর্বর। রাজস্থানের পূর্ব অংশটা কিন্তু আমাদের এলাকার মতোই, আমাদের এখানকার মতোই শস্য শ্যামল এবং উর্বর। কিন্তু পশ্চিম অংশে কি আছে? আরাবল্লী পর্বতের পশ্চিম অংশে আছে কি মরু অঞ্চল, এখানে কি আছে মরুস্থলী, তাই তো। আর আমরা কি জানি যে মরু অঞ্চল থেকে বায়ু দ্বারা মরু অঞ্চলের বালি চারদিকে ছড়িয়ে পড়ে, তাই তো, মরু বিস্তার ঘটে, মরুভূমির সম্প্রসারণ ঘটে, যেটাকে কি ডেজার্টিফিকেশন বলে, তাই তো। আর এখানে দেখো এই আরাবল্লী পর্বত থাকার জন্য এই থর মরুভূমির বালি বা মরুস্থলীর বালি বায়ুর দ্বারা বাহিত হয়ে এই রাজস্থানের পূর্ব অংশে কিন্তু এসে পৌঁছতে পারে না, কারণ এই আরাবল্লী পর্বতে বাধা পেয়ে যায়, তাই তো। এই জন্য আরাবল্লী পর্বতের পূর্ব অংশে কিন্তু মরুভূমির বিস্তার ঘটছে না, তাই তো। আরাবল্লী পর্বতের পূর্ব অংশ শস্য শ্যামল উর্বর প্রকৃতিরই আছে। কিন্তু যদি এই আরাবল্লী পর্বত ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে? এই রাজস্থানের পূর্ব অংশ সহ এই গাঙ্গেয় সমভূমির এই পুরো অংশ কি হবে? ধীরে ধীরে কি মরুভূমির বালি উড়ে এসে ডিজার্টিফিকেশন ঘটবে বা মরু বিস্তার ঘটবে, আস্তে আস্তে এই অংশটাও কি মরুভূমিতে পরিণত হবে। আবার দেখো তোমরা এই যে আরাবল্লী পর্বত দেখছো, এই আরাবল্লী পর্বত কি সবুজ গাছপালায় ঢাকা, অরণ্যে ঢাকা। আর এই সবুজ গাছপালা বা অরণ্য কি করে? এই সবুজ গাছপালা বা অরণ্য দূষণকে নিয়ন্ত্রণ করে, দূষণের মাত্রা বা পরিমাণ কমায়। তো যদি আরাবল্লী পর্বত না থাকে বা ধ্বংস হয়ে যায় তাহলে কি দূষণের মাত্রা বাড়বে। বিশেষ করে এই যে দিল্লি এনসিআর, আমাদের রাজধানী অঞ্চল দিল্লি এনসিআর, দিল্লি শহর কিন্তু সারা পৃথিবীর মধ্যে অন্যতম একটি দূষিত শহর, বিশেষ করে বায়ু দূষণের ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের কাছে খুবই লজ্জার। এত বড় একটা দেশ, এত বড় জনসংখ্যা, তার যে রাজধানী শহর, সেই রাজধানী শহরকেই আমরা দূষণ মুক্ত রাখতে পারছি না। এটা কিন্তু সারা পৃথিবীর কাছে আমাদের লজ্জা, তাই কি না? তো যদি এই আরাবল্লী পর্বত না থাকে তাহলে কি হবে? দেখো তো দিল্লির এমনিতেই বায়ু দূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছায়, বিশেষ করে কি শীতকালে, তাই কি আমরা জানি সেটা, বিশেষ করে শীতকালে। এবার যদি আরাবল্লী পর্বত না থাকে তাহলে কি হবে? এই মরু অঞ্চলের বালি বা ধূলিকণা বা এরোসল কি হবে? এই দিল্লি এনসিআরে পৌঁছে যাবে, তাই কি না? আরাবল্লী পর্বত থাকাতে এখন পৌঁছতে পারছে না বা খুব কম পরিমাণে পৌঁছাচ্ছে। তারপরেও যা দূষণের মাত্রা, দিল্লি সবচেয়ে দূষিত শহর পৃথিবীর মধ্যে প্রায় বায়ু দূষণের দিক থেকে। এবার আরাবল্লী পর্বত যদি না থাকে তাহলে কি হবে? এরোসোল বা ধূলিকণা এসে পৌঁছাবে, ফলে কি হবে? বায়ু দূষণের মাত্রা কি আরো বেশি হবে, তাই কি না? আরো বৃদ্ধি পাবে। এই জন্য কি আরাবল্লী পর্বতকে কি সংরক্ষণ করতেই হবে। আবার দেখো এই আরাবল্লী পর্বত
এখানে অবস্থান করার জন্যই এখান থেকে বাঁশ, সাহেবী, সবরমতী, সোতা, লুনি, চম্বল এই নদীগুলোর উৎপত্তি ঘটেছে। তো এই নদীগুলোর উৎপত্তি হওয়ার জন্য কি হচ্ছে, এই নদীগুলির প্রবাহ পথে কি হচ্ছে, ভৌমজলের রিচার্জ হচ্ছে, তাই তো ভৌমজলের ভাণ্ডার অক্ষুণ্ণ থাকছে। আর ভৌমজলের ভাণ্ডার অক্ষুণ্ণ থাকছে বলেই এই যে এই সব এলাকা, বিশেষ করে রাজস্থানের পূর্ব অংশের এলাকা কি হচ্ছে, শস্য শ্যামল থাকছে। আবার দেখো, এই রণথম্বর ন্যাশনাল পার্ক, সরিস্কা টাইগার রিজার্ভ, মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এগুলো এই আরাবল্লী পর্বতের মধ্যেই কিন্তু অবস্থিত, আরাবল্লী রেঞ্জেই অবস্থিত। ফলে এইগুলো থাকাতে এবং আরও কিছু অভয়ারণ্য এবং প্রোটেক্টেড ফরেস্ট আছে যেগুলো জীব বৈচিত্র্যে ভরপুর, যেগুলো বায়োডাইভার্সিটিতে সমৃদ্ধ। তো যদি এই আরাবল্লী পর্বত ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে, এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কি ধ্বংস হবে, বিনষ্ট হবে। আর এইসব কারণের জন্যই আমাদেরকে আরাবল্লী পর্বত সংরক্ষণ করতেই হবে, ঠিক আছে। এবার দেখো, এই আরাবল্লী পর্বত থেকে কিছু জিকে প্রশ্ন যারা এসএলএসটির ইন্টারভিউ দিতে যাবে তারা অবশ্যই জেনে যাবে। কিরকম দেখো, যে আরাবল্লী পর্বতে কিছু গিরিপথ আছে। গিরিপথগুলো কি কি দেখো, আরাবল্লী পর্বতের গিরিপথগুলো হলো বার, পিপলিঘাট, দেওয়ার, দেশরি, গোরানঘাট, এগুলো আরাবল্লী পর্বতে অবস্থিত, ঠিক আছে। জিজ্ঞেস করতেই পারে যে আরাবল্লী পর্বতের একটি গিরিপথের নাম বলো, তাহলে এগুলো ওকে। দেখো, আর আরাবল্লী পর্বত আর বিন্দু পর্বত, আরাবল্লী পর্বত আর বিন্দু পর্বত পরস্পর এই দ্য গ্রেট বাউন্ডারি ফল্ট দ্বারা বিচ্ছিন্ন। ক্লিয়ার? আরাবল্লী এবং বিন্দু পর্বত এই দ্য গ্রেট বাউন্ডারি ফল্ট দ্বারা বিচ্ছিন্ন। আর দেখো, আমাদের রাষ্ট্রপতি ভবন, যেটাকে রাইসিনা হিল বলা হয়, এই রাইসিনা হিল কিন্তু এই আরাবল্লী পর্বতেই অবস্থিত, বা রাইসিনা হিলটাও কিন্তু আরাবল্লী পর্বতেরই অংশ। দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, জেএনইউ ইউনিভার্সিটি, এটাও কিন্তু আরাবল্লী পর্বতের অংশের মধ্যেই অবস্থান করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।